নতুন চ্যাপ্টার জৈব হুম। রসায়ন আজকে শুরু করব। তোমরা জানো জৈব রসায়নের ইতিহাস আছে, পটভূমি, উৎপত্তি এবং বৈশিষ্ট্য কিভাবে হয়। প্রথমে তোমার হচ্ছে এই জৈব যৌগ 1807 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম জীবনের স্পন্দনযুক্ত জীবউৎস থেকে সংগৃহীত যৌগসমূহকে জৈব যৌগ নাম দেয়। ঠিক আছে, 1807 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস হ্যাঁ জীবনের স্পন্দনযুক্ত জীবউৎস থেকে সংগৃহীত যৌগসমূহকে নাম দেন জৈব যৌগ। এরপর এবং 19 শতাব্দীর সূচনা লগ্ন পর্যন্ত জীববিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও পরীক্ষাগারে জৈব যৌগ সংশ্লেষণ করা সম্ভব হয়নি এবং তারা সবিশেষ লক্ষ্য করেন যে এইসব যৌগ প্রাণ স্পন্দনের অধিকারী সজীব পদার্থ উদ্ভিদ ও প্রাণীদেহে অবিরাম উৎপন্ন হয়ে চলেছে। যেমন উদ্ভিদের পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট উৎপন্ন হওয়া, অর্থাৎ উদ্ভিদের পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে, সেটা একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। তো সেই পদ্ধতিতেও তোমার বিজ্ঞানীগণ 19 শতাব্দীর প্রথম সূচনা লগ্ন পর্যন্ত তোমার কোনো জৈব যৌগ সংশ্লেষণ করতে পারেনি। ঠিক আছে, কিন্তু সেই জন্য বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ এস্টাবলিশড হয়। প্রাণশক্তি মতবাদে তিনি বলেন যে জৈব যৌগ সমূহ এক অমোঘ প্রাণশক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, এদেরকে ল্যাবে সিনথেসিস করা যায় না। ঠিক আছে, এটাই হলো বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ। তিনি বললেন যে জৈব যৌগ সমূহ এক অমোঘ প্রাণশক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, এদেরকে ল্যাবে সিনথেসিস করা বা সংশ্লেষণ করা যায় না। ঠিক আছে, তো পরবর্তীতে 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক হোলার এই মতবাদ ভুল প্রমাণ করে 1828 সালে। ঠিক আছে, জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক হোলার বা ফ্রেডরিক হোলার। তো তিনি বলেন তিনি আর হচ্ছে ল্যাবে অ্যামোনিয়াম সায়ানাইডের দরকার ছিল, বুঝছো, কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইড ছিল না, কিন্তু ল্যাবে ছিল লেড সায়ানাইড। লেড সায়ানাইড PbCnO2 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। তিনি এই বিক্রিয়া এটা দিয়ে হিট দিয়ে বিক্রিয়া শুরু করলেন এবং তিনি পেলেন লেড ক্লোরাইড PbCl2 প্লাস অ্যামোনিয়াম সায়ানাইড CnO। অর্থাৎ এইভাবে অ্যামোনিয়াম সায়ানাইড পাওয়া যায় নরমাল রিঅ্যাকশনের মাধ্যমে, হিট করলে পাওয়া যায়। তো পরবর্তীতে অ্যামোনিয়াম সায়ানাইডকে দ্রবণ থেকে কেলাসিত করার জন্য তিনি তাপ প্রয়োগে দ্রবণ থেকে এটি ঘনীভূত করেন। অর্থাৎ তাপ প্রয়োগে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে ঘনীভূত বা কেলাস পাওয়ার জন্য তিনি এটাকে ঘনীভূত করেন। কিন্তু তিনি লক্ষ্য করেন যে অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়ার ফলে তিনি যে কেলাসটা পেয়েছেন সেটা আর অ্যামোনিয়াম সায়ানাইডের পানি পেয়েছেন NH2CO NH2, যেটা হলো ইউরিয়া। ইউরিনের মাধ্যমে যেটা নিঃসৃত হয় এবং বডিতে থাকে। তো সুতরাং জীব মানুষের প্রাণীদেহের বডিতে যে ইউরিন যে ইউরিয়া আসে, সেই ইউরিয়া একটা জৈব যৌগ, অর্থাৎ ইউরিয়া একটি জৈব যৌগ, অর্থাৎ তিনি ল্যাবে একটি জৈব যৌগ সিনথেসিস করে ফেললেন। সেই জন্য ফ্রেডরিক হোলারকে আমরা জৈব রসায়নের জনক বলে থাকি। ঠিক আছে, জৈব রসায়নের জনক বলা হয়। তো এই হলো বয়স তোমার হচ্ছে জৈব যৌগের প্রাণশক্তি মতবাদ, এবং প্রাণশক্তি মতবাদকে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রোলার ভুল প্রমাণ করেন এবং তিনি অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া উৎপন্ন করেন। অর্থাৎ তিনি ল্যাবে আসলে অ্যামোনিয়াম সায়ানাইড ছিল না, সেজন্য তিনি লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করেন। পরে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে কেলাস তৈরি করার ক্ষেত্রে তিনি উত্তপ্ত করার পর কেলাস পান, কিন্তু সেই কেলাসটা অ্যামোনিয়াম সায়ানাইডের পান না, পেয়ে যান ইউরিয়া। অর্থাৎ পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে তোমার এটা ইউরিয়া তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। অর্থাৎ দেখো দুটোরই গাঠনিক সংকেত সেম। অ্যামোনিয়াম সায়ানাইড একটি অজৈব যৌগ আর ইউরিয়া একটি জৈব যৌগ। দুটারই আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং দুটার ধর্ম সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে। এই জন্য এটা একটা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে তোমার পুনর্বিন্যাসের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয়ে যায়। তো বয়স ইউরিয়া, এবং সেই জন্য আমরা বলতেছি যে ফ্রেডরিক হোলার তোমার প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করে জৈব রসায়নের জনক হয়ে যায়। তো এখন জৈব রসায়ন বা জৈব যৌগটা কি? জৈব যৌগ কি? জৈব যৌগ এটা কি, তাই না? এটা আমাদের জানতে হবে। বয়স তোমরা জানো হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে জাতক সমূহ তাদেরকে একত্রে জৈব যৌগ বলে।
হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। ঠিক আছে, অর্থাৎ যেমন মিথেন একটি জৈব যৌগ, তোমরা জানো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জৈব যৌগ। কিন্তু তোমরা অনেকেই এটা বিশ্বাস করো CCl4 জৈব যৌগ নয়। কেন? এখানে হাইড্রোজেন নেই, অনেকে এরকম মনে করে থাকে। কিন্তু CCl4 মিথেনের একটি জাতক। CCl4 অর্থাৎ কার্বনের থেকে যে 4টা হাইড্রোজেন আছে যুক্ত, সেই 4টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে 4টা ক্লোরিন এসেছে। তার মানে তোমার হচ্ছে এখানে মিথেনের জাতক হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। সুতরাং কার্বন টেট্রাক্লোরাইড একটি জৈব যৌগ। কারণ আমরা বলতেছি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। অর্থাৎ সবগুলো জৈব, হাইড্রোকার্বনও জৈব যৌগ, আবার হাইড্রোকার্বন থেকে উৎপন্ন জাতক সেটাও জৈব যৌগ। স্যার আমাদের ওই 9-10 এর থিওরিটা স্যার ঝামেলা আছে স্যার, ওখানে তো বলছিল স্যার কার্বন আর হাইড্রোজেন থাকতেই হবে, পাশাপাশি অক্সিজেনও থাকা যেতে পারে, তাহলেই স্যার জৈব যৌগ হবে। হ্যাঁ এটাই, মানে তোমার হচ্ছে মানে যে একটু ভুল থাকে, এগুলো এমনি নরমাল হিসেবে ওটা ঠিক আছে, কিন্তু CCl4 জৈব যৌগ। হ্যাঁ, তোমার একটা সময় এরকম থাকতে পারে যে হাইড্রোজেন থাকতে হবে তার কোনো কথা নেই, কিন্তু কার্বন থাকতে হবে, কার্বন থাকতে হবে বা কার্বনের সিকল থাকতে হবে। যেমন তোমার মনে করো এরকম একটা যৌগ CCl3 বন্ড CCl3, ঠিক আছে, CCl3, এখানেও দেখো কোনো হাইড্রোজেন নেই, তাই বলে এটা জৈব যৌগ নয়, জৈব যৌগ। এটা হেক্সাক্লোরোইথেন। হ্যাঁ, হেক্সাক্লোরোইথেন মানে দুটা কার্বন বিশিষ্ট জৈব যৌগ। তোমরা জানো একটা কার্বনে মিথেন হয়, দুই কার্বনে ইথেন হয়। তো সেই ইথেনে কোনো হাইড্রোজেন নেই, শুধু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, এটা হেক্সাক্লোরোইথেন। সুতরাং এটা একটি জৈব যৌগ। এরপরে দেখো জৈব যৌগের শ্রেণীবিন্যাস আমরা একটু পড়ি। জৈব যৌগ বা হাইড্রোকার্বন, জৈব যৌগ বা হাইড্রোকার্বন সুখের বিষয়। জৈব যৌগের সাধারণত সব প্রকার ভেদে দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। হ্যাঁ, এই জন্য তোমরা যে কোনো কেউ জিজ্ঞাসা করলে যে অমুক জিনিস কয় প্রকার, দুই প্রকার, অমুকটা কয় প্রকার, দুই প্রকার, খুব সিম্পল একটা বিষয়। দুই প্রকার কি কি? অ্যালিফেটিক আর হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক আর হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক অ্যারোমেটিক কি বলা হচ্ছে? যে সকল জৈব যৌগে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান, বিশেষ করে সমতলীয় চাকতিক একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি অনুসরণ করে, সে সকল জৈব যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলে। আর অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিহীন যে সকল জৈব যৌগ তাদেরকে অ্যালিফেটিক জৈব যৌগ বলে। ঠিক আছে, অর্থাৎ যে সকল জৈব যৌগে অ্যারোমেটিক বৈশিষ্ট্য নেই তাদেরকে আমরা অ্যালিফেটিক জৈব যৌগ বলে থাকি। অ্যালিফেটিক জৈব যৌগ আবার কয় প্রকার? ওই যে বললাম সবই দুই প্রকার, এটাও দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল, আর একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? সরল শিকল, শাখা শিকল। সরল শিকল, শাখা শিকল। মুক্ত শিকল, বদ্ধ শিকল মানে কি? মুক্ত শিকল মানে তোমার দেখো যে যে হাইড্রোকার্বনের প্রান্তীয় দুই কার্বন মুক্ত অবস্থায় আছে, পরস্পরের সাথে যুক্ত নেই, সেই প্রান্তীয় দুই কার্বন আর মুক্ত অবস্থায় আছে, সে সকল জৈব যৌগগুলোকে আমরা মুক্ত শিকল জৈব যৌগ বলি। যেমন দেখো CH3 CH2 CH3, এটা হচ্ছে একটি প্রোপেন, নরমাল প্রোপেন, অর্থাৎ মিথেন প্রোপেন, তিন কার্বন বিশিষ্ট জৈব যৌগ প্রোপেন। কিন্তু এই তিন কার্বন বিশিষ্ট জৈব যৌগের প্রান্তীয় কার্বন দুটো যদি এরকম CH2 CH2 এরকম হয়ে এই যে বন্ধন হয়ে যায়, অর্থাৎ প্রান্তীয় কার্বন দুটাও পরস্পরের সাথে যদি বন্ডেড থাকে, তখন সেটাকে আমরা বলতেছি বদ্ধ শিকল, এবং তখন এটার নাম বলতেছি সাইক্লোপ্রোপেন। সাইক্লো মানে বদ্ধ, অর্থাৎ বদ্ধ প্রোপেন, অর্থাৎ সাইক্লোপ্রোপেন। আর এটা হচ্ছে শুধু প্রোপেন। শুধু প্রোপেন মুক্ত শিকল, আর সাইক্লোপ্রোপেন বদ্ধ শিকল যৌগ। এখন দেখো মুক্ত শিকল, এই মুক্ত শিকল আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখা শিকল। সরল শিকল, শাখা শিকল উভয়ে আবার দুই প্রকার, উভয়ে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত।
সম্পৃক্ত, অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। এই সম্পৃক্ত যৌগ যৌগকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন এবং অ্যালকেনের সাধারণ সংকেত CnH2SN+2। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2SN। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2SN-2। একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে এটা হয় CH3 বন্ড CH3, নরমাল ইথেন, ইথেন CH2 ডাবল বন্ড CH2, ইথিন CH ট্রিপল বন্ড CH, ইথাইন। অর্থাৎ ইথেন, ইথিন, ইথাইন। এটা হচ্ছে ইথেন, মিথেন হচ্ছে অ্যালকিনের প্রথম যৌগ, আর অ্যালকিনের প্রথম যৌগ ইথিন, অ্যালকাইনের প্রথম যৌগ ইথাইন। অর্থাৎ ইথেন, ইথিন, ইথাইন এরকম জৈব যৌগ সাধারণত আমরা পাই। এর আগে আমাদের শিখতে হবে মুক্ত শিকল, বদ্ধ শিকল আমরা শিখেছি। সরল শিকল, শাখা শিকল কি? সরল শিকল যেমন দেখো CH3 CH2 CH3, এটাতে কোনো শাখা নেই, তাহলে এটা হলো একটা সরল শিকল যৌগ। কিন্তু যদি CH3 CH CH3 মাঝখানের কোনো কার্বনে যদি একটি শাখা চলে আসে, অর্থাৎ একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অপর একটি অ্যালকাইল মূলক যুক্ত হয়, তাহলে সেই যৌগটাকে আমরা বলি শাখায়িত শিকল বা শাখা শিকল। অর্থাৎ এটা যেমন দেখো 1 2 3 প্রোপেন, তার মানে 2 মিথাইল প্রোপেন, উপরেটা শুধু প্রোপেন আর হলো 2 মিথাইল প্রোপেন, আর 2 নম্বর কার্বনে একটি মিথাইল, একটা শাখা চলে এসেছে, সেজন্য এটা শাখা শিকল, এটা সরল শিকল। এখন শাখা শিকল সরল শিকল উভয়ই দুই প্রকার হতে পারে, কি কি? সম্পৃক্ত, অসম্পৃক্ত। বয়েস যেমন দেখো এখানে দেখো দুটো যৌগই কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই। হ্যাঁ, সাধারণত অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলা হয়, সম্পৃক্ত কাকে বলে? বলা হচ্ছে যে সকল জৈব যৌগে কম কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে বা তাদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলে। আর যে সকল জৈব যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অসম্পৃক্ত জৈব যৌগ বলে। অর্থাৎ কমপক্ষে একটি অবশ্যই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে, সে তাদেরকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলবো। তো এখানে দেখো প্রোপেন আর 2 মিথাইল প্রোপেন দুটাতেই কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, সুতরাং এই যৌগ দুটি সম্পৃক্ত জৈব যৌগ অর্থাৎ অ্যালকেন শ্রেণী। আর অসম্পৃক্ত জৈব যৌগ হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিনে কি থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধন, অর্থাৎ যে সকল জৈব যৌগে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে। আর যে সকল জৈব যৌগে কার্বন কার্বন ট্রিপল বন্ড বা কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকাইন বলে। এবং তোমরা দেখেছো সাধারণ সংকেত, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এদের সাধারণ সংকেতে অ্যালকেন অপেক্ষা অ্যালকিনের 2টা হাইড্রোজেন কম, আবার অ্যালকিন থেকে অ্যালকাইনের আরো 2টা হাইড্রোজেন কম, সেজন্য CnH2SN+2, পরেরটা CnH2SN +2 নেই, 2টা হাইড্রোজেন কম, পরেরটাতে আবার -2, অর্থাৎ 2টা হাইড্রোজেন আরো কম, অর্থাৎ CnH2SN-2। তো এইভাবে আমরা সহজেই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের সাধারণ সংকেত মনে রাখবো, কারণ এটা অবজেক্টিভে প্রচুর আসে। এবং এখানে দেখো একটা উদাহরণ হিসেবে ইথেন, ইথিন, ইথাইন, এভাবে আমরা সহজেই করতে পারি এবং অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আলাদা করতে পারি, পৃথক করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে বয়স আমরা দেখলাম যে অ্যালিফেটিক যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সরল শিকল, শাখা শিকল। সরল শিকল, শাখা শিকল উভয়ই দুই প্রকার, সম্পৃক্ত, অসম্পৃক্ত। আর অসম্পৃক্ত দুই প্রকার, অ্যালকিন এবং অ্যালকাইন। সম্পৃক্ততে অ্যালকেন বলতেছি আর দুইটা অ্যালকেন, অ্যালকাইন, এবং এদের সাধারণ সংকেত উদাহরণ সহ আমরা দেখলাম। এখন বদ্ধ শিকলের কি কাহিনী? বদ্ধ শিকল কয় প্রকার? বদ্ধ শিকল দুই প্রকার, একটা হচ্ছে সুষম চাকরিক, সুষম চাকরিক, আর একটা হচ্ছে বিষম চাকরিক। সুষম চাকরিক আর একটা হচ্ছে বিষম চাকরিক। সুষম চাকরিক মানে হচ্ছে যেমন ওই যে সাইক্লোপ্রোপেন, এরকম সাইক্লোপ্রোপেন, অর্থাৎ বদ্ধ শিকলের সবগুলো মৌল বা সবগুলো এলিমেন্ট যদি একই উপাদানের হয়, একই উপ এলিমেন্ট হয়, যেমন তোমার এখানে দেখো কার্বন, 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 অর্থাৎ বদ্ধ শিকলের সমস্ত উপাদানগুলো একই এলিমেন্ট দিয়ে তৈরি, একই উপাদান দিয়ে তৈরি, সুতরাং এটা হচ্ছে সুষম চাকরিক। কিন্তু বদ্ধ শিকলের
একই এলিমেন্ট পরিবর্তে যদি ভিন্ন একটি এলিমেন্ট চলে আসে তাহলে তখন সেটা হয়ে যায় বিষম চাকরি। যেমন এটা দেখো ইথিলিন অক্সাইড, সাইক্লোইথিলিন অক্সাইড, হ্যাঁ সাইক্লোইথিলিন অক্সাইড ইপোক্সাইড বলা হয়। এই সাইক্লোইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইডে দেখো কার্বন কার্বন বন্ধন শিকলে একটা অক্সিজেন চলে আসছে, অর্থাৎ ভিন্ন একটি, হেটেরো মানে কিন্তু ভিন্ন, এটাকে বলা হয় হোমোসাইক্লিক হেটেরোসাইক্লিক। এই ভিন্ন একটি অ্যাটম চলে আসছে, কিন্তু উভয়ই কিন্তু অ্যালিফেটিক যৌগ, অ্যারোমেটিক কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে নাই। সুতরাং উভয়ই অ্যালিফেটিক যৌগ এবং বদ্ধ শিকল যৌগ। এবং সুষম চাকরি কখন বলবো, যে বদ্ধ শিকলের সবগুলো মৌল যদি একই উপাদান মানে শুধু কার্বন দিয়ে তৈরি হয় তাহলে সেটা সুষম চাকরি। আর যদি বদ্ধ শিকলের একটি উপাদান যদি ভিন্ন মৌল হয়ে যায়, সেটা অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, নাইট্রোজেন হতে পারে, তাহলে সেটা হয়ে যাবে বিষম চাকরি। একদম সেম ভাবে অ্যারোমেটিক যৌগ দুই প্রকার, একদম সেম। তোমার হচ্ছে সুষম চাকরি, সুষম চাকরি আর হলো বিষম চাকরি, অর্থাৎ হেটেরোসাইক্লিক আর হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে হচ্ছে সুষম চাকরি আর হেটেরোসাইক্লিক মানে হচ্ছে বিষম চাকরি। যেমন তোমরা 9 দেখে এসো তোমার বেনজিন, এটা হলো বেনজিন, এই বদ্ধ শিকলে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান এবং এটি যে বদ্ধ শিকলের সবগুলো উপাদান একই মৌল দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, সুতরাং এটা সুষম চাকরি। কিন্তু এই যৌগটা যদি একটা নাইট্রোজেন চলে আসে, অর্থাৎ বেনজিনের সবগুলো দেখো এখানে 1 2 3 4 5 6 ছয়টাই কার্বন, C6H6, এটা হলো বেনজিন, এটা 19 তোমরা শিখছো C6H6 বেনজিন। কিন্তু এখানে দেখো C6 C5 সরি C5 1 2 3 4 5 C5H5N, C5H5N 1 2 3 4 5, পাঁচটা হাইড্রোজেন, পাঁচটা কার্বন আর একটা নাইট্রোজেন চলে এসেছে, অর্থাৎ C5H5N। এটা হচ্ছে পিরিডিন, এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন, পিরিডিন, আর এটা হলো বেনজিন। অর্থাৎ বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, পিরিডিনও একটি অ্যারোমেটিক যৌগ, কিন্তু পিরিডিনে তোমার বদ্ধ শিকলের সবগুলো কার্বন না হয়ে একটি হয়ে গেছে নাইট্রোজেন। অর্থাৎ এরকম ভিন্ন যদি কোনো মৌল বদ্ধ শিকলে চলে আসে তখন সেটাকে আমরা বলি বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ কিন্তু বিষম চাকরিক, অর্থাৎ ভিন্ন একটি মৌল এসে দখল করেছে। তেমনি আরো কিছু যৌগ আছে, যেমন দেখো এটাকে বলা হয় পাইরল, হ্যাঁ পাইরল, এটাকে বলা হয় পাইরল। তারপরে তোমার হচ্ছে আরো যৌগ আছে অক্সিজেন, এটা হলো ফিউরান। আরেকটা যৌগ আছে তোমার সালফার যদি থাকে তাহলে সেটাকে বলা হয় থায়োফিন। অর্থাৎ পাইরল, ফিউরান, থায়োফিন, এরকম যদি তোমার কিছু যৌগ থাকে, এগুলো তোমার দেখো পাইরল, ফিউরান, থায়োফিন, তিনটা যৌগ, তিনটাই কিন্তু অ্যারোমেটিক যৌগ, পিরিডিন, এগুলো চারটাই কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু বদ্ধ শিকলে কি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ভিন্ন একটি অ্যাটম চলে এসেছে। একই উপাদান না হয়ে ভিন্ন একটি উপাদান চলে আসার কারণে সেই যৌগগুলোকে বলা হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বা বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। পিরিডিন, পাইরল, পাইরল, এটা ফিউরান, অক্সিজেন যেটা সমৃদ্ধ সেটা হলো ফিউরান, আর যেটা হচ্ছে তোমার সালফার সমৃদ্ধ সেটা হচ্ছে থায়োফিন। হ্যাঁ, তো এইগুলো নামগুলো আপনি নিচে লিখে দেন। হ্যাঁ, তুমি এটা হলো পাইরল, পাইরল, এটা হচ্ছে ফিউরান, আর এটা হলো থায়োফিন। পাইরল, ফিউরান, থায়োফিন, পাইরল, ফিউরান, থায়োফিন, ঠিক আছে? এগুলো হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। বেনজিন, তারপর ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, হ্যাঁ এগুলো হচ্ছে পাশাপাশি বেনজিন রিং। যেমন তোমার হচ্ছে আমরা বলছি ন্যাপথালিন, দুইটা বেনজিন রিং ফিউজড অবস্থায় আছে, এই যে তোমার ন্যাপথালিন, ঠিক আছে? ন্যাপথালিনও একটি সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। ফেনল, হ্যাঁ এগুলো হচ্ছে তো অ্যানিলিন, হ্যাঁ এগুলো তোমার সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, কেননা বদ্ধ শিকলগুলোতে
সবগুলো মৌলই একই উপাদান নিয়ে তৈরি, সেজন্য এটা সুষম চাকরিক হবে। ওকে, তাহলে বয়স দেখো, আমরা জৈব যৌগের শ্রেণীবিন্যাস শিখে ফেললাম। শ্রেণীবিন্যাসে তোমার ম্যাক্সিমাম তোমার দুই প্রকার, সবই দুই প্রকার, ম্যাক্সিমাম না সবই দুই প্রকার। সুতরাং সিম্পলি আমরা মনে রাখতে পারবো অ্যালিফেটিক অ্যারোমেটিক। অ্যালিফেটিক দুই প্রকার, মুক্ত শিকল বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সরল শিকল শাখা শিকল। উভয়ই দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। অসম্পৃক্ত দুই প্রকার, অ্যালকিন অ্যালকাইন। বদ্ধ শিকল এবং অ্যারোমেটিক দুইটাই দুই প্রকার এবং একই রকম, সুষম চাকরিক, বিষম চাকরিক, সুষম চাকরিক, বিষম চাকরিক। এবং আমরা সুষম চাকরিক বুঝলাম, বিষম চাকরিকও বুঝে ফেললাম। এবং এখানে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের আমরা সাধারণ সংকেত শিখে ফেললাম এবং একটা উদাহরণও শিখে রাখলাম। তো সুতরাং আশা করি তোমাদের ভুল হবে না। নরমালি একটা যৌগ, যেমন আমি একটা যদি एग्जांपल দিয়ে দিই, যেমন মনে করো তোমাদের একটা যৌগ আসছে এরকম, এই যৌগটা কোন ধরনের যৌগ ব্যাখ্যা করো, 2 মার্কের হিসেবে আসবে যে এই যৌগটি কি ধরনের যৌগ ব্যাখ্যা করো, 2 মার্কের জন্য আসবে, তুমি কি করবা, এটা কি ধরনের যৌগ? এটা কি অ্যালিফেটিক যৌগ না অ্যারোমেটিক যৌগ বলো দেখি? অ্যারোমেটিক। অ্যালিফেটিক, অর্থাৎ অ্যালিফেটিক। কিন্তু মুক্ত শিকল না বদ্ধ শিকল? আর বদ্ধ শিকল। বদ্ধ শিকল। এখন তোমার সম্পৃক্ত না অসম্পৃক্ত? আমরা দুইটা পারলাম, একটা হচ্ছে এটা বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। এখন তোমার এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত এটা বলো? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। কেন অসম্পৃক্ত? কেননা ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে। যে জৈব যৌগে কমপক্ষে একটি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা তাদেরকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলি। তো যেহেতু অ্যালিফেটিকটা স্যার বুঝলাম না স্যার। হ্যাঁ, এটা স্যার অ্যালিফেটিক কেন আপনি একটু বলুন স্যার। এটা অ্যারোমেটিক বৈশিষ্ট্য হতে হলে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। সমতলীয় চাকরিক হতে হবে, একান্তভাবে দ্বিবন্ধন থাকতে হবে, মানে ডাবল বন্ড আবার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আবার সিঙ্গেল এরকম হতে হবে। প্লাস তোমার জি স্যার বুঝতে পারছি, করতে হবে, বুঝছো? হাকেলিতে অনুসরণ জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সেটা অ্যারোমেটিক হবে। যেহেতু এটাতে একটা সিঙ্গেল ডাবল বন্ড আছে, সুতরাং এটা শুধুমাত্র অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, তোমার এটার উত্তর হবে এটাই। ঠিক আছে, অর্থাৎ তোমরা এটা অ্যানালাইজ করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা শিখব জৈব যৌগের সংখ্যা। এটার নাম কি সাইক্লোবিউটিন? এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। হ্যাঁ, গুড, সাইক্লোবিউটিন। বিউটিন মানে ডাবল বন্ড আছে তো, এই জন্য সাইক্লোবিউটিন। ওকে, জৈব যৌগের সংখ্যাধিক্যর কারণ কি, অর্থাৎ জৈব যৌগ এত প্রতুল কেন? আমরা বলি যে অজৈব যৌগ 1 লক্ষের কাছাকাছি, কিন্তু জৈব যৌগ 80 লক্ষেরও অধিক, এবং প্রতিনিয়ত হাজার হাজার জৈব যৌগ নতুন নতুন সিনথেসিস হচ্ছে, তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং সে সকল জৈব যৌগ যে কিভাবে নতুন নতুন জৈব যৌগ সিনথেসিস হচ্ছে বা তৈরি হচ্ছে, তো সেটাও আমরা জানি ডেরিভেটিভস তৈরি করা। অর্থাৎ তোমার বেনজিন আছে, বেনজিনকে তুমি করলা ক্লোরিনেশন, তাহলে ক্লোরোবেনজিন হলো। আরেকজন করলো ব্রোমিনেশন, তাহলে ব্রোমোবেনজিন হলো। আরেকজন করলো ফ্লোরিনেশন, তাহলে ফ্লোরোবেনজিন হলো। এই যে ডেরিভেটিভস, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে তুমি ক্লোরিনেশন করছো, সে আবার ক্লোরিনেশন অর্থাৎ ক্লোরোবেনজিনকে আবার ব্রোমিনেশন করছে, তাহলে ক্লোরোব্রোমোবেনজিন তৈরি হবে। অর্থাৎ এইভাবে একটা জৈব যৌগ থেকে হাজার হাজার জৈব যৌগ ডেরিভেটিভস তৈরি করা যায়, মানে তার জাতক তৈরি করা যায়। এই জন্যই জৈব যৌগের সংখ্যা এত বেশি। এবং এর পিছনে প্রধান কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। বুঝছো, ক্যাটিনেশন, ক্যাটিনেশন কি বা ক্যাটিনেশন ধর্মটা কি বলা হচ্ছে?
নেশন। এই ক্যাটিনেশন ধর্মটা কি বলা হচ্ছে? একই মৌলের, হ্যাঁ, একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট যৌগ উৎপন্ন করার ধর্মকে ক্যাটিনেশন বলে। অর্থাৎ একই মৌলের একাধিক পরমাণু, মৌলটা একই অর্থাৎ কার্বন, একই মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট যৌগ বা শাখা প্রশাখা হতে পারে, দীর্ঘ শিকল বিশিষ্ট জৈব যৌগ উৎপন্ন করার ধর্মকে ক্যাটিনেশন বলে। এই ক্যাটিনেশন ধর্ম একমাত্র আসলে কার্বনের, আর সিলিকনের খুব অল্প পরিমাণে আছে। এই কার্বন যেহেতু আমরা বলতেছি জৈব যৌগে কার্বন থাকতেই হবে, এবং এই কার্বনের যে তোমার পরস্পর সংযুক্ত হয়ে বিশাল লং শিকল দিয়ে, লম্বা শিকল, তারপরে ছোট শিকল, শাখায়িত শিকল, দীর্ঘ শিকল, এই যে এগুলো তৈরি করার ধর্ম, কার্বন কার্বন যে চেইন, এই ধর্ম তৈরি করার ধর্মটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এই জন্যই তোমার হচ্ছে কার্বন একটু বেশি জৈব যৌগের প্রতুলতা। যেমন C60 দেখতে অনেকটা ফুটবলের মতো, ছোট ফুটবলের মতো, ঠিক আছে? C60 কার্বন 60, বাকমিনিস্টার ফুলারিন বলা হয়। এই ফুলারিন এই কম্পাউন্ডসটা প্রথম আবিষ্কার করে বাকমিনিস্টার ফুলারিন, ঠিক আছে? এই যৌগগুলোকে ফুলারিন যৌগ বলা হয়। C60, C80, C70 এই ধরনের অর্থাৎ 70টা বা 60টা বা কার্বন পরস্পর যুক্ত হয়ে একটা ফুটবলের মতো সুন্দর কম্পাউন্ড গঠন করে। এটা হলো ন্যানো টিউব তৈরিতে এগুলো এখন প্রচুর ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতেছি কার্বন বন্ধন প্রকৃতি, কার্বন বন্ধন সমূহ নিজ নিজ একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন তৈরি করতে পারে। অর্থাৎ কার্বনের নিজে নিজে কি ডাবল বন্ড, ট্রিপল বন্ড, একক বন্ধন এগুলো তৈরি করতে পারে, যার কারণে বন্ধন প্রকৃতির উপর বেশ বেড়ে যায়। সাধারণত এদের তোমার বন্ধন শক্তিও কিন্তু বেড়ে যায়। অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট তিনটি যৌগ হতে পারে, যেমন একাধিক যৌগ হতে পারে, দুই কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট 5টি, এরকম অনেকগুলো যৌগ হতে পারে। এই যৌগগুলো ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করার ধর্মটাই হচ্ছে এর মানে ধর্মের জন্যই হচ্ছে এর জৈব যৌগের প্রতুলতা বা সংখ্যাধিক্য এত বেশি। তারপরে সংকরণ, কার্বনের sp3, sp2, sp তিন ধরনের সংকরণ হয়। সংকরণ তোমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছো, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 তে অরবিটাল সংকরণ। এখানে কার্বনের দেখে থাকবে, যেমন তোমরা দেখো একটা যৌগ যদি আমি আঁকি CH3 CH ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড CH, এর একটা যৌগ যেখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, সিঙ্গেল ট্রিপল বন্ড আছে, অর্থাৎ তিন ধরনের বন্ধন বিদ্যমান। এই কার্বনে ট্রিপল বন্ড, এই কার্বনে ট্রিপল বন্ড, এই কার্বনে ডাবল বন্ড, এই কার্বনে ডাবল বন্ড, আর এই কার্বনে সিঙ্গেল বন্ড। এবং তোমরা জানো সিঙ্গেল বন্ড তার মানে এখানে চারটি বন্ধন, তার মানে sp3 হাইব্রিডাইজেশন। এখানে একটা দুটো তিনটা বন্ধন sp2 হাইব্রিডাইজেশন, এখানে একটা দুটো তিনটা বন্ধন sp2 হাইব্রিডাইজেশন, এখানে একটা দুটো বন্ধন sp হাইব্রিডাইজেশন, একটা দুটো বন্ধন sp হাইব্রিডাইজেশন। অর্থাৎ ট্রিপল বন্ড হলে sp হাইব্রিডাইজেশন, ডাবল বন্ড হইলে sp2 হাইব্রিডাইজেশন, আর সিঙ্গেল বন্ড হইলে তোমার sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে কার্বন ভিন্ন ভিন্ন যৌগ বা ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরকম শিকল বিশিষ্ট যৌগ তৈরি করতে পারে। সেজন্য জৈব যৌগের প্রতুলতা অনেক বেশি। সমানতা, অর্থাৎ একটি যৌগে ভিন্ন কয়েক ধরনের সমানতা তৈরি হতে পারে, যেমন C5H12 প্রোপেন, না পেন্টেন, এই পেন্টেনের তিনটা সমাণু আছে, অর্থাৎ তিনটা ভিন্ন ভিন্ন শিকল বিশিষ্ট যৌগ তৈরি করা যাচ্ছে। তো সুতরাং এই যে তোমার ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করা যাচ্ছে বা সমানতা ভিন্নতা তৈরি হচ্ছে, এই জন্য জৈব যৌগের প্রতুলতা অনেক বেশি। তো এই হলো তোমার জৈব যৌগের প্রতুলতা, অর্থাৎ ক্যাটিনেশন এবং জৈব যৌগের সংখ্যাধিক্য হওয়ার পিছনে কারণ, কেন জৈব যৌগ এত বেশি। এবং কার্বনে আমরা দেখতে পাচ্ছি জৈব যৌগের এই ধরনের সংকরণ ঘটে থাকে। সুতরাং এখানে সংকরণ আমরা ডিটেইলস করব না, এখানে শুধু আমরা বলে থাকতে পারবো, আমাদের মনে রাখতে হবে ট্রিপল বন্ড হলে sp সংকরণ, ডাবল বন্ড হলে sp2, আর সিঙ্গেল বন্ড হলে sp3 হাইব্রিডাইজেশন হয়, ওটা সংকরণ হয়, অরবিটাল সংকরণ হয়ে থাকে। জৈব যৌগ গঠনে যায়। হ্যাঁ, কিছু বলছো ইশতিয়াক? না স্যার, আমি দেখো ক্যাটিনেশনের এই ধর্ম থাকলো, অর্থাৎ সংখ্যাধিক্য আমরা পড়ে ফেললাম। এখন দেখো তোমার ডাবল বন্ড পাই, সিগমা বন্ড ডাবল বন্ড মানে কিভাবে সিগমা বন্ডটা তৈরি হয় সেটা আমরা দেখে নিই। তোমরা জানো কার্বনে C2H4, হ্যাঁ, এরকম একটা যৌগ C2H4 ইথিন, ইথিনে তোমরা জানো কার্বন কার্বন ডাবল বন্ড আর দুইটা হাইড্রোজেন এইভাবে সিগমা বন্ড করে আছে, যার এখানে একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড, ঠিক আছে? অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড।
এবং তোমরা জানো পাই বন্ধন তৈরিতে বিশুদ্ধ অরবিটালের প্রয়োজন, বিশুদ্ধ পি বা ডি অরবিটালের প্রয়োজন, ঠিক আছে। এই জন্য তোমার হচ্ছে এই বিশুদ্ধ পি বা ডি অরবিটালের ক্ষেত্রে একটা বিশুদ্ধ অরবিটাল কার্বনের যদি আমরা তোমার কার্বন 6 1s2 2s1 2px1 2py1 2pz1 অর্থাৎ একবার এক্সাইটেড করলে কার্বনকে কার্বনের 2s থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে 2pz এ চলে যায়, গিয়ে চারটা অযুগ্ম ইলেকট্রন তৈরি করে। এখন সে চারটা শেয়ার করে তোমার বন্ধন তৈরি করে। এখন কার্বনে একটা সিগমা বন্ড একটা পাই বন্ধন আছে, আমরা যেহেতু বলতেছি একটা পাই বন্ধন তৈরি হতে বিশুদ্ধ পি অরবিটালের প্রয়োজন, তাহলে তাকে সংকরীকরণের মধ্যে টানলে হবে না, তাকে বিশুদ্ধ রাখতে হবে। তাহলে আমার সংকরণ হবে একটা এস আর দুইটা পি, অর্থাৎ sp2 সংকরণ হবে। sp2 সংকরণ হলে একটা কার্বনের তিনটা, যেহেতু sp2 একটা s তিনটা দুইটা p, তাহলে মোট তিনটা পি অরবিটাল সংকরিত হয়েছে। তো সুতরাং তিনটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তো সেই হাইব্রিড অরবিটাল a একটা a একটা a একটা, তিনটা হাইব্রিড অরবিটাল আমরা আঁকিয়ে ফেললাম। ঠিক আরেকটা কার্বনেরও তোমার হচ্ছে পার্শ্ববর্তী আরেকটা কার্বনেরও তোমার ঠিক সেম ভাবে তোমার তিনটা হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে sp2 সংকরণের মাধ্যমে। কিন্তু এরও 2pz বিশুদ্ধ অবস্থায় আছে, এরও 2pz বিশুদ্ধ অবস্থায় আছে। তাহলে দুইটারই 2pz আমরা আঁকি, আর 2pz ডাম্বেল আকৃতি, সুতরাং ডাম্বেল আমরা আঁকি, এই একটা ডাম্বেল এই একটা ডাম্বেল, আমরা ডাম্বেল আঁকিয়ে ফেললাম। এখন এই সংকরিত অরবিটালের সাথে চারটা হাইড্রোজেন এসে s অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে চারটা সিগমা বন্ড তৈরি করবে, চারটা হাইড্রোজেন, আর এখানে একটা সিগমা বন্ড তৈরি হবে। আর এখানে যে ইলেকট্রনটা আর এখানে যে ইলেকট্রনটা আছে তারা এরকম করে পাশাপাশি স্লাইটলি ওভারল্যাপিং এর মাধ্যমে পাই বন্ধন তৈরি করবে। অর্থাৎ এটা একটা পাই বন্ধন, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা। তার মানে ইথিনে সি ডাবল বন্ড সি, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, অর্থাৎ এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর সমতলীয় তোমার হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, এটা হলো সমতলীয় ত্রিকোণাকার, আকৃতি হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, আর তোমার বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো এইভাবে আমরা ইথিনে দেখো ডাবল বন্ড কিভাবে তৈরি হচ্ছে এবং সেখানে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ধন তৈরি হচ্ছে। আমরা জানি কার্বন কার্বন তোমার হচ্ছে একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। আর একই অক্ষে অবস্থিত দুটি বিশুদ্ধ অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। তো এই পাই বন্ধন এবং সিগমা বন্ধনের ফলে আমাদের এই জৈব যৌগ তৈরি হয়, ডাবল বন্ড তৈরি হয়, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড তোমার দুইটা পাই বন্ধন থাকে, একটা সিগমা বন্ধন থাকে, সুতরাং সেখানে দুইটা পি অরবিটাল বিশুদ্ধ রাখতে হয়, সেজন্য sp সংকরণ হয়। ঠিক আছে, তো বয়স এই হলো আজকের মোটামুটি আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা কার্যকরীমূলক এবং সমগোত্র শ্রেণী শিখবো, এবং তোমরা এগুলো প্র্যাকটিস করবে, নামকরণ প্র্যাকটিস করবে, আশা করি সমস্যা হবে না। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।